9 জানুয়ারি উত্তর 24 পরগনা শুধু নয়, এই দেশের মতুয়া গড় বলে পরিচিত ঠাকুরনগরে আসবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন একটা আবহে তিনি আসছেন যখন এসআইআর এর শুনানি পর্ব চলছে। এই রাজ্যে বিধানসভা নির্বাচন এপ্রিল মাসে হওয়ার কথা। যথাসময়ে যদি নির্বাচন হয় তাহলে তার আগে যে ভোট রাজনীতির প্রেক্ষাপট তৈরি করতে হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় জানুয়ারি মাস। ইতিমধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তিনি বঙ্গ সফর করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে সমস্ত মতুয়া ভোটারদের নাম বাদ যাবে তারা এদেশের নাগরিকত্ব পাবেন, কোনো ভয়ের বিষয় না। প্রশ্নটা সেখানে নয়, যেভাবে এসআইআর পর্ব এবং ভোট রাজনীতি শুরু হয়েছে প্রশ্নটা সেখানেই। কেন বলছি কথা? কারণ আমি একজন ভোটার, আমার কাছে পাসপোর্ট আছে, আমার কাছে অন্যান্য যাবতীয় সমস্ত নথি আছে, যেখানে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তার জায়গায় লেখা আছে ইন্ডিয়ান। এখন আমার 2002-এর তালিকায় নাম নেই। আমার পূর্বপুরুষ যদি 80-র দশকে 70-এর দশকে বাংলাদেশ থেকে এসে থাকেন, তারপরও আমাকে লিখতে হবে সংশোধিত নাগরিকত্ব আইনের ফর্ম ফিল আপের সময় আমার পূর্বপুরুষ বাংলাদেশি, আমি বাংলাদেশি। আমি একজন ইন্ডিয়ান নাগরিক হিসেবে যেখানে নথিতে লেখা আছে ন্যাশনালিটি, সেখানে আমি আবার লিখছি বাংলাদেশি। প্রশ্নটা কিন্তু এখানেই। তাহলে আমার ন্যাশনালিটি কোনটা ঠিক, ইন্ডিয়ান নাকি বাংলাদেশি? এরকম একটা আবহে শুনানি পর্ব শুরু হয়েছে এবং এসআইআর এর যে শুনানি পর্বে শুধু মতুয়া নয়, অনেক ভোটার যারা উদ্বাস্তু নানা সময় এসছে, যারা এদেশের জন্মগ্রহণ করেছেন, বিভিন্ন সময়ে যাদের নথি জোগাড় করতে পারেননি তারাও পড়েছেন বিপাকে। প্রত্যেককেই রাজনৈতিক নেতারা বলছেন ভয়ের কি, সিএ আবেদন করতে হবে। কিন্তু সিএ আবেদন করলে যে জটিলতা হবে, সেই জটিলতাগুলোর কি উত্তর হতে পারে, সেই জটিলতা কি কি হতে পারে, সেগুলো এই রাজনৈতিক নেতারা দিচ্ছেন না। শুধু বলছেন সিএ আবেদন করো, সিএ আবেদন করো। অনেকের কাছে সরকারি অনেক নথি এই রাজ্যের নেই। উত্তর 24 পরগনায় যেমন এই সংখ্যাটা যাদের ম্যাপিংয়ে নাম নেই, ম্যাচিং হয়নি, 7 লক্ষের উপরে, 83 লক্ষের কিছু বেশি ভোটারদের মধ্যে 7 লক্ষ এরকম একটা ফিগার দাঁড়িয়েছে। প্রত্যেকটা জেলায় কম বেশি এরকম একটা সংখ্যা, কোথাও 5 লক্ষ, কোথাও 7 লক্ষ, কোথাও 3 লক্ষ। কিন্তু এই ভোটাররা কি ভোটার নয়? কি হবে তাদের? 2026 সালের যে বিধানসভা নির্বাচনে তারা ভোট দিতে পারবেন? যারা 2024 সালে লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন তারা কি ভোট দিতে পারবেন 26 সালের বিধানসভা নির্বাচনে? এই প্রশ্নের উত্তর এই অংশের কাছে নেই। আর এদের নিয়েই কিন্তু শুরু হচ্ছে রাজনীতি, এদের নিয়েই চলছে তরজা। করছে কে? রাজ্য এবং কেন্দ্রের দুটি শাসক দল, তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব। তাদের মুখের কথা আর সরকারি নিয়মাবলীর মধ্যে একটা বিস্তর ফারাক। আর এই ফারাকের মাঝে পড়েছেন অসংখ্য ভোটার। কি হবে তাদের? ঠিক এরকম একটা সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 জানুয়ারি এই ঠাকুরবাড়িতে আসবেন। ইতিমধ্যে একটা তরজা শুরু হয়েছে। ঠাকুরবাড়িতে এমনিতেই বিজেপি এবং তৃণমূলের যে রাজনীতি, সেখানে জনপ্রতিনিধি আছেন শান্তনু ঠাকুর, জাহাজ প্রতিমন্ত্রী মমতা বালা ঠাকুর, তিনি রাজ্যের শাসক দলের রাজ্যসভার সাংসদ। এই দুই পক্ষ কিন্তু তরজা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। আমরা ইতিপূর্বে দেখেছি ঠাকুরবাড়িতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি কিন্তু বাধা পেয়েছিলেন। রাজনৈতিকভাবে এখানে ঢোকা যাবে না, নানা রকম প্রশ্ন, নানা রকম যুক্তি দেওয়া হচ্ছে। রাজনীতির বাইরে কি আছে? কিছুই কি আছে? নেই। আমি দেখাবো ঠাকুরবাড়িতে এই মুহূর্তে যে সিএর ক্যাম্প চলছে, সেই সিএর ক্যাম্প কিন্তু এখানেও আছে, চারিদিকে আছে, মানুষজন আসছেন। ভোটার যারা আছেন, যাদের নথি নেই, তারা সহযোগিতা পাবেন। কিন্তু বেশ কিছু জটিল প্রশ্নের উত্তর কিন্তু এই সিএর ক্যাম্প, এসআইআর এর শুনানি পর্ব, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যা বলছেন তা থেকে কি নিস্তার পাচ্ছেন?
ভোটাররা কিন্তু বলছে যে না, বাস্তব পরিস্থিতি না। কেন বলছে এই কথা? ভোটাররা কি বলছেন? প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন। মুখ খুললেই একদিকে বিজেপি দাঁড়িয়ে, অন্যদিকে তৃণমূল দাঁড়িয়ে। যার পক্ষে যাবে না সে তখন টুটিটা টিপে ধরবে। এরকম একটা পরিস্থিতিতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ, যারা বোঝে না। বিভিন্ন সময় বাংলাদেশ থেকে যারা এসছেন, যারা নথি তৈরি করতে পারেননি, যারা বোঝেননি এই নথিটা লাগবে, আর তাদের কাছে যে সমস্ত নথি আছে সেই নথি দিয়েও আবার কাজ হচ্ছে না। বলা হচ্ছে যাদের কাছে জমির দলিল আছে সেই দলিলে কাজ হবে না। বিভিন্ন হাসপাতালের যে সমস্ত নথি আছে তাদের কাছে 87-এর আগে, সেগুলো নিচ্ছে না বিএলই ওরা, এবং শুনানি পর্বে সেগুলো গ্রহণযোগ্য হচ্ছে না। প্রতিদিন হাজারে হাজারে এরকম ভোটাররা শুনানিতে এসে ফিরে যাচ্ছে। তাহলে সরকারি নথি তো, তারপরেও হচ্ছে না। হ্যাঁ, পাট্টা যেগুলো সরকার দিয়েছে সেগুলো নিচ্ছে। তাহলে এখানে কমিউনিকেশনের গ্যাপটা কোথায়? আমরা কিছুদিন আগে দেখছিলাম যে যাদের বয়স 85 নিচে তাদের নয়, 85-র উপরে যারা আছে তাদের বাড়ি বাড়ি যাবে, আবার যারা অসুস্থ আছে তাদের ভিডিও কনফারেন্স করা হবে। বাস্তবে ছবিটা অর্ডার হয়েছে, ছবিটা কিন্তু ভিন্ন হয়রানির ছবি আমরাই দেখিয়েছি, আমরা দেখছি। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে পেশেন্টের বাড়িতে, পেশেন্ট যদি অন্য জায়গায় থাকে, হাসপাতালে থাকে, সেক্ষেত্রে তাহলে বিএলও কি করবেন? নির্বাচনে শুনানিতে যারা দায়িত্বে আছেন তারা কখন যাবেন? এরকম অনেক রকম সময়ের সমস্যা। এর জন্য আলাদা করে কোনো রকম কোনো পরিকাঠামো যে তৈরি হয়নি, সেটা কিন্তু এসআইআর পর্বে আমরা দেখছি। এক একটা সমস্যা সামনে আসছে, এক একটা সমস্যা সমাধান হচ্ছে, কিন্তু এই সমাধান হওয়া আর সমস্যা প্রকাশ্যে আসা, এর মাঝের সময়ে যে ভোটাররা হয়রানির শিকার হচ্ছেন, আমরা দেখেছি কার্গিল যুদ্ধের সৈনিক, তাকেও লাইনে এসে দাঁড়াতে হয়েছে। কোথায় দাঁড়িয়ে? হিন্দুরা কি তবে রোহিঙ্গা? হিন্দুরা কি তবে বাংলাদেশি মুসলিম? এই প্রশ্ন তো ভোটাররাই করছে। আর কতদিন কিভাবে এই রাজনীতিটা চলবে, এই হয়রানিটা চলবে? বাংলায় ভোট মানে কি শুধু উদ্বাস্তু? উদ্বাস্তুর এই কারণেই বলছি, কারণ অনুপ্রবেশ আর উদ্বাস্তু কোথাও যেন শরবতের মতো ভুলে যাচ্ছে। সরকার কেন পারেনি উদ্বাস্তু আর শরণার্থী এদের এক সারিতে দাঁড় করিয়ে অন্যদিকে অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে বা তাদের চিহ্নিতকরণ করতে? এই কাজটি তো আগে করতে পারতো, কেন করা হয়নি? তার আগে হঠাৎ করে পরিকল্পনাহীন, নাকি ভোট রাজনীতির স্বার্থে, নাকি বাংলায় বিজেপি যাতে বেশি আসন পায় তার লক্ষ্যে? যদিও দেশ জুড়ে হচ্ছে এসআইআর, কিন্তু বাংলার প্রেক্ষাপটটা আলাদা। বাংলার সাথে, এই পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত, ইন্দিরা মুজিব চুক্তি, এবং বাংলাদেশে যেভাবে বিভিন্ন ঘটনায়, বিভিন্ন দশকে, বিভিন্ন বছরে হিন্দু নির্যাতন, তার ফলে তারা ভিটে মাটি ছেড়ে যারা এপারে যে হিন্দুরা এসছেন তারা রোহিঙ্গা মুসলিম না বাংলাদেশি মুসলিম, এই প্রশ্নটা তো এখন উঠছে সর্বস্তর থেকে। বিজেপি নেতাদের কাছে কোনো উত্তর নেই। উল্টে তারা যে সমস্ত মন্তব্য করছেন রাজনীতি করতে গিয়ে, তাতে খানিকটা ওই নিম্নচাপের ঝড়ের মতো ঘুরে যাচ্ছে, ইস্যু ঘুরে যাচ্ছে। যারা সমস্যায় পড়েছেন, যারা বিপাকে পড়েছেন, কি হবে? বহু পরিবারের ছেলে মেয়ে যারা পাসপোর্ট করেন, বিদেশে চাকরি বাকরি করেন, কাজ করতে যান, তারা তো অনেক রকম সমস্যায় পড়বেন আগামী দিনে যদি ভোটার তালিকায় নাম না থাকে। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে থাকেন সবাই নাগরিক, কিন্তু পাসপোর্টের যখন আমরা করতে যাই, চাকরির আবেদন যখন করতে যাই, তখন কি বলা হয়? এটা নথি নিয়ে আসুন, ওই নথি নিয়ে আসুন, কাট অফ ইয়ার 1971-এর আগে হতে হবে। সেখানে কিন্তু সেইটা নেই। ঠিক তেমনি ভাবে দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তারা যে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে কথাটা বলছেন, তার সাথে আপনি যদি কেন্দ্রীয় সরকারের চাকরি করতে যান, আপনি যদি পাসপোর্ট যে নিয়ম, যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, সেই নিয়মের কোনো রকম বদল হয়নি। অর্থাৎ রাজনৈতিক মন্তব্য আর সরকারি সিদ্ধান্ত দুটোর মধ্যে বিস্তর ফারাক, আর এই বিস্তর ফারাক কিন্তু এসআইআরেও পড়ছে। আর 9 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, তারপরে বিজেপির নেতৃত্বরাও আসবেন এমনটা মনে করছেন। কিন্তু যে ভোটাররা বিপাকে পড়েছেন, যে ভোটাররা ভোট দিতে পারবেন কিনা, যে ভোটারদের ভোটাধিকারের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে, তাদের কি হবে?
সিএ আবেদন করবেন? নিজেকে ইন্ডিয়ান বলে দাবি করা একজন নাগরিক তিনি আবার নিজেকে বাংলাদেশি দাবি করবেন? এই প্রশ্নের উত্তর তো কারোর কাছে নেই। এই জটিলতার উত্তর কারোর কাছে নেই। কেন নেই? খুঁজছে, আমরাও খুঁজছি, পাচ্ছি না। বলছেন না কেউ, প্রশ্নটা করছেন ক্যামেরার সামনে, বলতে ভয় পাচ্ছেন। শুধু এই মতুয়াগড় ঠাকুরনগর নয়, উত্তর 24 পরগনার বিভিন্ন বিধানসভা, বিভিন্ন পার্টে, বিভিন্ন বুথে এরকম ভোটাররা আছেন যাদের কাছে উত্তর নেই। আর ভোট ধরতে, ভোটারদের ধরতে বিজেপি তৃণমূল আকছে আকছে শুরু করেছে, বাক যুদ্ধ করছে। আমরা দেখতে থাকি আর ভোটাররা অপেক্ষা করতে থাকুক।